ভায়োলেন্ট লাভ, হিংস্র প্রেম, দ্বিতীয় খণ্ড, গল্পের দ্বিতীয় অংশ। লেখিকা মারিয়াম আক্তার জুথি। কে আপনি? কথা গোটা একটা মানুষকে থমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। অবিশ্বাস্য নয়নে সামনে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ ও ভঙ্গিমা দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে আরিশ। এর জবাবে পরবর্তী কথা কি হবে হয়তো সেটাই মাথায় আনার চেষ্টা করছে। আরিশ সূক্ষ্ম নজরে জুথির দিকে তাকিয়ে থাকতে জুথি কেমন অস্বস্তি ফিল করলো, কিন্তু মুখে কিছু বলল না। তার শুধু একটাই ভাবনা মাথায় কড়া নাড়ল। আরিশ। আরিশ এই নামটা সে কোথাও শুনেছে, কিন্তু কোথায় তার মনে পড়ছে না। শুধু মনে হচ্ছে মানুষটা তার খুব চেনা, এই নামটা তার ভীষণ আপন। যুথি হঠাৎ মাথায় হাত দিল, চোখ দুটো খিচে বন্ধ করে নিল। তার মাথায় কেমন চিনচিন ব্যথা শুরু হলো, শরীরটাও কেমন কাঁপছে মনে হলো। যুথিকে হঠাৎ এমন মাথায় হাত দিতে দেখে আরিশ ভ্রু কুঁচকে ওর কাছে এগিয়ে ওর বাহুতে হাত রেখে বলল, এই মৌ, এমন করছিস কেন? আমার দিকে তাকা মৌ। আরিশের কথায় যুথি কোনো প্রতিক্রিয়া না করে একইভাবে মাথা চেপে রাখতে আরিশ রাগে নিঃশ্বাস ছেড়ে ওকে ঝাঁকিয়ে বলল, লুক এট মি, তখন থেকে বলছি, শুনতে পাচ্ছিস না? নাকি শুনেও গায়ে লাগাচ্ছিস না? আরিশ কথাটা বলতে যুথি মাথা নেড়ে হাতটা সরিয়ে দাঁত কটমট করে পুনরায় আরিশের ডান গাল বরাবর ঠাস করে একটা থাপ্পড় মেরে ফুঁসতে ফুঁসতে বলল, বলছি না আমাকে ছুতে না? বারবার শরীর স্পর্শ করছেন কেন? লজ্জা নেই নাকি? এটাই আপনার স্বভাব, খুঁজে খুঁজে মেয়েদের শরীর স্পর্শ করা? বলে আঙ্গুল আরিশের মুখের উপর তুলে শাসিয়ে ফের বলতে নিল, আমাকে না একদম দুর্বল মেয়ে ভাববেন না যে মেয়েদের শরীর স্পর্শ করে মজা নেবেন, আর আমি সেটা দেখে আপনাকে ছেড়ে দিই। ব্যাস। যুথির আর বলা হলো না। তার আগেই আরিশ যুথির দিকে তেড়ে এসে ওর বাহু চেপে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে রাগে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, হাফ ফুটের বাচ্চা, তোর সাহস কি করে হলো বারবার গায়ে হাত তোলার? প্রথমবার করেছিস কিছু বলিনি, ফের কি করে সাহস দেখালি? আর তখন থেকে কি বলছিস? মেয়েদের শরীরে স্পর্শ নিতে ভালো লাগে? তাহলে শোন, হ্যাঁ, আমার ভালো লাগে তোর শরীরের স্পর্শ নিতে, তোকে জড়িয়ে ধরতে, তোকে আদর করতে আমার ভালো লাগে। কি করবি তুই এখন? থাপ্পড় মারবি? মার তো। শেষ কথাটা জোরে চিৎকার করে আরিশ এভাবে চিৎকার করে কথাটা বলতে যদি চমকে ওঠে, চোখ দুটো বড় বড় করে আরিশের মুখের দিকে তাকাতে দেখলো আরিশের হিংস্র আভা চেহারাটা। সাথে সাথে আরিশকে নিজের থেকে ঠেলে সরাতে চেয়ে নিঃশ্বাস নিতে নিতে বলে, আমার থেকে সরুন বলছি, আর নয়তো চিৎকার করে স্যারদের ডাকবো। যুথির এমন কথায় আরিশ হিংস্র বাঘের মতো গর্জন দিতে দিতে চিৎকার করে বলল, ডাক, তোর কোন বাপদের ডাকবি ডাক, দেখি তোর সেই বাপেরা এসে আমার কোন বালহালায় তোর থেকে সরার তো প্রশ্নই আসে না। ছি, জঘন্য লোক। ভালোভাবে বলছি, আমাকে ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। ওকে ছেড়ে দিব তোর নাটক থামালেই। কে আপনি? কেন এমন করছেন? যুথির এই কথাগুলো আর আরিশের সহ্য হলো না। সে যথেষ্ট পরিমাণ নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ। তার তার শখের নারী তাকে বারবার আক্ষেপ করছে সে কে, তাকে চেনে না বলে।
যার জন্য ৬টা মাস সদর হসপিটালের বেডে পড়ে থাকতে হয়েছে। তার এই না চেনার অভিনয়টা আর সহ্য করতে পারল না। ফের যুথির ধরে রাখা বাহুটা জোরে চেপে ধরে চেঁচিয়ে বলল, মৌ, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার মাথা গরম করাস না, তোর এই ঢং আমার একদম সহ্য হচ্ছে না। ফের এরকম নাটক করলে একদম পুঁতে রেখে দেব। আরিশকে এভাবে শান্তশিষ্ট থেকে ভয়ঙ্কর মানুষে পরিণত হতে দেখে যুথি ঢোক গিলে আরিশের থেকে ছাড়া পেতে চেয়ে মুচড়ামুচড়ি শুরু করলো। যুথিকে আবারও আগের মতো মুচড়ামুচড়ি করতে দেখে আরিশুর গাল দুটো চেপে ধরে বলল, মেয়ে মানুষ মানেই অভিনয়ে সেরা। মনে তো চাচ্ছে তুলে একটা আছাড় মারি। আমার কথাটা শুনুন, আমি সত্যি বলছি, আমি আপনাকে চিনি না। আমার গালটা ছাড়ুন, ব্যথা লাগছে আমার। যুথির গালগুলো চেপে রাখায় কথাগুলো কেমন গমগমে শোনালো। আরিশ যুথির গোলাপি ঠোঁট দুটোর দিকে তাকিয়ে ওর ঠোঁট নেড়ে নেড়ে কথাগুলো শুনে ওকে টেনে ওর মুখের কাছে এনে ওর ঠোঁট দুটো নিজের সাথে মিশিয়ে নিল। আরিশের এমন কাজে যুথি ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে আরিশের থেকে সরতে পারল না। একসময় ভয়ে কান্না করে দিতে আরিশ ওর থেকে সরে এসে বাঁ হাতের বুড়ো আঙ্গুল দ্বারা নিজের ঠোঁট মুছে বলল, কি বলছিলি আবার বল। যুথি আর উত্তর করল না, দেওয়ালের সাথে মিশে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে হিসকি তুলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। যুথিকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে তানিশা আরিশের দিকে একবার তাকিয়ে ওর পাশে বসে ওর কাঁধে হাত রেখে মাথাটা বুকে নিয়ে বলল, পাখিটা, আমার কথা শোন। উনি আরিশ ভাই, তোর হাজব্যান্ড। ওর সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই আয়ান ক্লাসরুমের মধ্যে দৌড়ে এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপিয়ে বলল, বনু। যুথি আয়ানের কণ্ঠ পেয়ে চোখ তুলে আয়ানের দেখতে পেয়ে সাথে সাথে বসা থেকে উঠে চোখ মুছে দৌড়ে গিয়ে আয়ানকে জড়িয়ে হাউমাউ করে কান্না করে বলল, আয়ান ভাই, তুমি এসেছো। বলে আয়ানের বুকে মাথা রাখা অবস্থাতেই আরিশের দিকে না তাকিয়ে আঙ্গুল তুলে আরিশকে ইশারা করে বলল, ওই লোকটা আমার সাথে নোংরামো করেছে। আমাকে জোর করে দেয়ালের সাথে চেপে রেখেছিল। আবার আমাকে জোর গলায় শাসাচ্ছিল। আমাকে মেরে ফেলবে। যুথির ভাঙা ভাঙা কথায় আয়ান কিছু বলবে এমন সময় আরিশ আয়ানের থেকে থাবা মেরে যুথিকে নিজের সাথে এনে ওর বাহু সশক্তি দিয়ে চেপে ধরে ঝাঁকিয়ে বলল, তোকে শুধু মেরে ফেলবো না, তোকে এখনই মারবো। এই নাটক বন্ধ না করলে। আমি তোকে লাস্ট ওয়ার্নিং করেছিলাম, কিন্তু তুই শুনলি না। আমি তোর কাছে আসতে না আসতে তোর বাহানা, তোর ঢং শুরু হয়ে গেছে। ওই তোর হাতের পুতুল আমি, হ্যাঁ, তুই বললি তোর জন্য জীবন দিতে আমি দিলাম, আর সেখান থেকে ভাগ্যের জোরে ফিরে এসেছি। এখন বলছিস আমাকে চিনিস না, কি ভেবেছিস আমি মেনে নিব তুই আমাকে চিনতে পারছিস না? তাই মেনে নিয়ে তোর থেকে দূরে সরে যাব? তাহলে ভুল, ভুল, ভুল। এই ধারণা তোর ভুল। আমি তোকে কোনোদিনও ছাড়ছি না। আমাকে যদি পড়তেই হয়, তবে সেই আগুনের তাপে আমি তোকে পোড়াবো, ঠিক ততদিন তোর নিঃশ্বাস আটকাবো, যতদিন না তোর সমাধি আসবে। আরিশের কথায় যুথি ভয়ে কান্না থামিয়ে স্তব্ধ হয়ে তাকাতে শব্দহীন চোখ থেকে টপ টপ পানি পড়তে লাগলো।
হয়তো নিঃশ্বাসটাও নিচ্ছে না। যুথিকে এমন নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ ওকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে চেঁচিয়ে বলে উঠল, ছ্যা শালার জিন্দেগি, বলে আবারও ওকে টেনে ডান হাতে ওর ডান বাহু চেপে বলল, মৌ, আমি কিন্তু রেগে আছি। কান্নাটা থামা। আই রিপিট, কান্না থামা, কান্না থামা। শেষ কথাটা একটু জোরে বলল যে জ্যোতি কেঁপে ওঠে। আবারও ফুঁপিয়ে উঠতে আয়ান আরিশের কাছে গিয়ে জ্যোতিকে আরিশের থেকে ছাড়িয়ে ওর পাশে দাঁড় করিয়ে আরিশকে শান্ত করার জন্য বলল, আরিশ ভাই, আমার কথাটা শোন। তুমি একটু তোমার মাথাটা ঠান্ডা করো। আমি বলছি তোমাকে আমি বলছি তোমাকে সবটা খুলে। তবুও এভাবে হাইপার হয়ো না। তুমি মাত্র সুস্থ হলে, এখন এতটা উত্তেজিত তোমার শরীরের জন্য ভালো না। তাহলে ওকে বলো ও জানে ওর নাটক বন্ধ করে। নয়। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগেই পেছন থেকে কেউ ক্লাসরুমের মধ্যে ঢুকতে ঢুকতে বলল, এখানে এত চেঁচামেচি হচ্ছে কিসের? লোকটার কথায় আয়ান সহ আরিশ, তানিশা লোকটার দিকে তাকাতে আরিশ ভ্রু কুঁচকে ভালোভাবে দেখে নিল। ছেলেটা ওর বয়সী হবে। আরিশ একটু ভালোভাবে লক্ষ্য করতেই স্মরণে এলো, এটা তো অমিত। ওর সাথে সাথেই পড়াশোনা করেছে এই কলেজে। তবে অতটা পাত্তা দিল না, কারণ অমিতের সাথে ওর সম্পর্কটা কলেজে থাকাকালীন খুব একটা ভালো ছিল না। একবার তো কলেজের মাঠে আরিশের হাতে দামুদমদ খেয়েছিল আরিশের হাতে বাজে কথা বলার জন্য। তাছাড়া আরিশ সব সময় ক্লাসে ফার্স্ট হতো। আরিশের একটা টপ গ্রুপ ছিল, কিন্তু অমিত অনেকবার চেষ্টা করেছিল আরিশকে সেকেন্ড করে নিয়ে নিজে ফার্স্ট হওয়ার, কিন্তু কোনোবারেই আরিশকে ফার্স্ট হওয়া থেকে আটকাতে পারেনি। তার উপর কলেজে থাকাকালীন অমিত ওদের এক ক্লাসমেটকে খুব পছন্দ করত। মেয়েটার নাম ছিল তন্ময়ী। কিন্তু তন্ময়ী আরিশকে পছন্দ করত, সবসময় আরিশকে গুরুত্ব দিত। সেই সব মিলিয়ে দুজনের সম্পর্ক ততটা সমীকরণ ছিল না। অমিত আরিশকে কিছু সময়ের মধ্যেই চিনে যায়। আরিশ অমিতকে পাত্তা না দিয়ে আয়ানের দিকে তাকাতেই অমিত আবারও বলল, আরে আরিশ না। তা হঠাৎ এখানে? আরিশ কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অমিত হেসে দিয়ে এগিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়াতে জ্যোতিকে ভ্রু কুঁচকে দেখে নিয়ে হেসে বলল, কি হয়েছিল এখানে? আরিশ, তুই কি এখনো মারামারি করিস? না মানে, আমাদের স্টুডেন্ট এভাবে কাঁদছে, ক্লাসরুমে চেঁচামেচি হচ্ছে, তার জন্যই জিজ্ঞেস করলাম। অমিত কথাটা বলতে এতক্ষণ আরিশের রক্তাভ চোখ নিয়ে তেড়ে এসে অমিতের কলার টেনে ধরে বলল, তুই কে, যে তোর কাছে কৈফিয়ত দিতে হবে? কে কাঁদছে না কাঁদছে সেটা বলতে হবে? আরিশ সম্পূর্ণ কথা শেষ করার আগেই আয়াত দৌড়ে এসে আরিশকে অমিতের থেকে টেনে সরিয়ে এনে ওকে চেপে রেখে বলল, অমিত ভাই, সরি স্যার, আপনি কিছু মনে করবেন না। ভাইয়ের সাথে হয়তো আপনার পূর্ব পরিচিত থাকতে পারে। এই মুহূর্তে সিচুয়েশনটা স্বাভাবিক পর্যায়ে নেই। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ওকে সম্পূর্ণ শেষ করতে না দিয়ে আরিশ হুংকার ছেড়ে বলল, আয়ান ছাড় আমাকে। কার কার কাছে ক্ষমা চাইছিস? ওর কাছে? আরিশও কথাটা সম্পূর্ণ শেষ করার আগে রাদীপ হাসিমুখে রোজকে নিয়ে জ্যোতির ক্লাসরুমে এসে বলল, জ্যোতি, রোদের ক্লাস শেষ হয়েছে, তোমার নোট করা হয়ে গেলে চলো বাড়ি যাই। বলে ক্লাসে ঢুকে এমন থমথমে নীরব পরিস্থিতি দেখে রাদীপ
চারপাশটা তাকাতেই আরিশকে দেখা মাত্র ঠোঁট প্রসারিত করে বলল, আরে আরিশ, তুই সুস্থ হয়ে গেছিস? যাক আলহামদুলিল্লাহ। রোদও আরিশকে দেখা মাত্র মুখে হাসি এনে বলল, আরিশ ভাইয়া, তুমি বাড়িতে এলে কখন? আর এখানেই বা এলে কখন? রোদ রাদীপের কথায় আরিশ কোনো উত্তর করল না, মুখটা অন্যদিকে করে রাখতেই যদি রাদীপের কাছে দৌড়ে গিয়ে বলল, রাদীপ ভাই চলো, আমি বাড়ি যাব, আমি এখানে একটুও থাকবো না। জ্যোতির কথায় আয়ান এগিয়ে এসে ওর কাছে দাঁড়িয়ে বলল, বোন শোন। আয়ান কথাটা বলার আগেই আরিশ রাগে শূন্য হয়ে ক্লাসরুম থেকে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যেতে আয়ানও আর ওখানে দাঁড়ালো না। আরিশের পিছু ছুটতে ছুটতে জ্যোতিদের উদ্দেশ্যে বলে গেল, রাদীপ ভাই, তুমি বনু রোদকে নিয়ে বাড়ি যাও। সময়টা সন্ধ্যা পেরিয়ে ৮-এর ঘরে গেছে। আরিশ সেই যে রেগেমেগে কলেজ ছেড়ে বেরিয়ে এসেছিল, এরপর আর বাড়ি ফেরেনি। সারাদিন পর সন্ধ্যায় এসে একটা শুনশান লেকে বসে সময় কাটাতে আয়ানও ক্লান্তিতে আরিশের পাশে বসে বলল, ভাই, অনেক তো হলো, তুমি দেশে ফিরতে না ফিরতেই এত চাপ নিচ্ছ, এই ব্যবসার কাজটা গোছাতে শুরু করতে বললে আবার রাজনীতির কলাময় আবারও কামব্যাক করবে? বর্তমান রাজনীতির পরিস্থিতি একদমই ভালো না। আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। আমার চিন্তা করতে হবে না আরিশ ভাই, বাড়ি চলো। ভাই, বড় আম্মু তোমাকে ফোনে না পেয়ে ইতিমধ্যে আমাকে 50-এর বেশি কল দিয়ে ফেলেছেন। তুমি বাড়ি ফিরছো না কেন এটা জানতে। ভালোবাসি তো ওকে, তাহলেও কেন বলল? আমাকে চেনে না ও কেন আমি ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় খুঁজে নিল? আমি ব্যতীত ভরসার স্থান দিল? ও জানে ওর একটা কথা আমার হৃদয়ে কতটা ব্যথিত করেছে। ভাই বোনও ভালো লাগছে না আমার তাকে চাই, অ্যাট এনি কাস্ট আমার তাকেই চাই। আয়ানকে চুপ করে থাকতে দেখে আরিশ তাচ্ছিল্য হেসে হঠাৎ হাঁটু গেড়ে মাটিতে বসে চেঁচিয়ে আর্তনাদ করে বলল, যার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করতে রাজি ছিলাম, যার জন্য নিজের প্রতিটি সত্তা সস্তা করেছিলাম, যার জন্য মরতে এক পা পিছু হইনি, যার জন্য অন্যায় করতে দুবার ভাবি না, যার থেকে দূরত্ব বাড়বে ভাবলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যার জন্য নিজের জীবনের মূল্য কমালাম, যাকে নিজের হাতে বড় করলাম, যার একটা হ্যাঁতে দুনিয়া ধ্বংস করতে পারি, আজ সে বলছে আমি কে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।